এখন আমরা শুরু করি। পঞ্চম অধ্যায় আমরা আজকে থেকে শিখবো। আজকে থেকে কস্ট অ্যাকাউন্টিং এর 5.1। খেয়াল করেন, আমরা যে চ্যাপ্টারটা শিখবো সেটা হলো অ্যালোকেশন অফ ওভারহেড। উৎপাদনের যে চারটা উপাদান লাগে, সে চারটা উপাদানের মধ্যে চতুর্থ এবং তৃতীয় উপাদানটা হলো ওভারহেড। যদিও ওভারহেডকে দুই ভাগে ভাগ করে, একটা হলো ফিক্সড, একটা হলো ভেরিয়েবল। এই ওভারহেডকে কিভাবে লিপিবদ্ধ করা হয় এই বিষয়টা আজকের অঙ্ক থেকে শিখব। ওভারহেড বন্টন করার জন্য আমাদেরকে টোটাল 5টা পদ্ধতি আছে। এই 5 পদ্ধতিতেই আমাদের ওভারহেড বন্টন শিখতে হবে। আজকের ক্লাসে একটা একটা করে শিখাবো, প্রতিদিন একটা করে। ইনশাল্লাহ আমরা রিসেন্টলি এই চ্যাপ্টার অল্প দিনেই শেষ করে নিতে পারবো। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর পরীক্ষায় অঙ্ক আসবে, কখনো মিস হবে না। এখন কোন পদ্ধতি আসবে সেটা বলা মুশকিল, তবে মোটামুটি বলা যায় যে দুইটা তিনটা মেথড যদি করি তাহলে কনফার্ম কমন পড়বে। তার মধ্যে উল্লেখযোগ্য মেথড হলো প্রাইমারি ওভারহেড ডিস্ট্রিবিউশন শিট, সেকেন্ডারি ওভারহেড ডিস্ট্রিবিউশন শিট, আরেকটা থাকতে পারে সেটা হলো রিপিট ইকুয়েশন মেথড বা অ্যালজাবরা মেথড। এটা ছাড়া আমাদের ডুয়েল রেট মেথড এবং সিঙ্গেল রেট মেথড, এই পদ্ধতিগুলো এই চ্যাপ্টারে আছে। আজকে যেটা শিখবো সেটা হলো রিপিটেড ডিস্ট্রিবিউশন শিট কিভাবে করে। আজকের এক অঙ্ক থেকেই আশা করি তোমরা রিপিটেড ডিস্ট্রিবিউশন মানে সব অঙ্ক পারবা। এই একটা অঙ্ক থেকেই এই ধরনের যত অঙ্ক থাকবে সেগুলো করতে পারবা। রিপিটেড ডিস্ট্রিবিউশন শিট বা প্রাইমারি ওভারহেড শিট বোঝার কিছু উপায় আছে। পরীক্ষায় মাঝে মাঝে উল্লেখ থাকবে, মাঝে মাঝে উল্লেখ থাকবে না। প্রশ্নের তথ্য বিশ্লেষণ করেই আমাদের জানতে হবে যে আসলে এটা রিপিটেড মেথড কিনা বা সেকেন্ডারি ওভারহেড মেথড কিনা। এটা কি ধরনের অঙ্ক হয় আমি অঙ্ক পড়ার সময় এটা ডিটেলসটা বুঝাই দিব। আমাদের এই চ্যাপ্টারের মূল কাজটা কি? আমরা যদি কোনো পণ্য উৎপাদন করি সেগুলো উৎপাদন হয় প্রোডাকশন ডিপার্টমেন্টে। একটা কারখানার একাধিক প্রোডাকশন ডিপার্টমেন্ট থাকতে পারে, সেটা আমরা এ বি সি ডি চারটা পাঁচটা, অর্থাৎ প্রোডাকশন ডিপার্টমেন্ট দ্বারা এটা বোঝাচ্ছি যে একটা পণ্য একটা ডিপার্টমেন্টের মাধ্যমে শুধু উৎপাদন হয় না। একটা পণ্য অনেকগুলো ডিপার্টমেন্ট অদল বদল করে হস্তান্তরের মাধ্যমে উৎপাদন হয়। আমরা যদি গার্মেন্টস ফ্যাক্টরির কথা বলি, এদের অনেকগুলো প্রোডাকশন ডিপার্টমেন্ট থাকে। শুধু এই সেক্টর না, পৃথিবীর সব ধরনের প্রোডাকশন ডিপার্টমেন্ট অনেকগুলো ডিভাইড করা থাকে। তার মধ্যে প্রথম যেটা হয়, যদি আমরা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে যদি বলি, সেক্ষেত্রে দেখা যায় কি একটা প্রতিষ্ঠানের প্রথম যে উৎপাদনের ধাপ সেটা হলো সুতা। তুলা থেকে সুতা উৎপাদন করে। যে কারখানায় সুতা উৎপাদন হয় সেটা ওইখানেই সমাপ্ত। সুতা উৎপাদন যেখানে শেষ হয়ে যায়, পরবর্তীতে ওই সুতাগুলো পরবর্তী আরেকটা ডিপার্টমেন্টে স্থানান্তর করে দেওয়া হয়। এই সুতা আবার চলে যায় নিটিং ডিপার্টমেন্টে। নিটিং ডিপার্টমেন্টের কাজ হলো প্রাপ্ত ওই কাঁচামাল অর্থাৎ সুতা দ্বারা সে একটা নির্দিষ্ট শ্রেণীর কাপড় বনের দেওয়া। অর্থাৎ আমরা যে কাপড় পরিধান করে আসি এই কাপড়কে সে বনে দেয়। এখন কাপড় সাধারণত বোনার পরে সাধারণত কাপড়ের অবস্থায় থাকে হলো সাদা কালার, কোনো কালার থাকে না, কিন্তু আমরা রং বেরঙের অনেক কালার দেখি। এবং কাপড় সুতা থেকে কাপড় তৈরি করলেই যে সেটা ব্যবহার করা যাবে সেটা না, এটার মধ্যে অনেকগুলো আরো প্রসেস থাকে। এই কাপড় তৈরি হওয়া গেলে ডাইং মিলিং এর নিটিং কারখানার কাজ শেষ। নিটিং কারখানা কি করে, ওই কাপড়গুলোকে আবার ডাইং কে পাঠায়া দেয়। নির্দিষ্ট পরিমাণ কেমিক্যাল বা রং ব্যবহার করে আমাদের চাহিদা মতো রঙের কাপড় তৈরি করার জন্য। ডাইং তার প্রসেস গুলো কমপ্লিট করে বিভিন্ন রঙের কাপড় চাহিদা মতো উৎপাদন করে সেটা আবার কাটিং ডিপার্টমেন্টে পাঠায় দেয়। তখন কি করে, তারা নির্দিষ্ট ডিজাইন অনুযায়ী পণ্যকে কাট করে নেয়। আর যখন কাটিং করে তখন ওইখানেই কাটিং ডিপার্টমেন্টের কাজ শেষ। দেখো তাহলে একটা কাজ কতগুলো হাত মানে বদল হয়ে সম্পন্ন হয়। কাটিং ডিপার্টমেন্ট নির্দিষ্ট আকারে কাটা পর্যন্তই শেষ।
তারপরে সে আবার অন্য একটা ডিপার্টমেন্টে পাঠায় দেয় যেখানে সুইং করে, অর্থাৎ সেলাই করে। সেলাই করে এর মধ্যে পণ্যগুলোকে যদি কমপ্লিট হয়ে যায় তখন সেটা আয়রন করা হয়, আয়রন করে প্যাকিং করা হয়, এটাকে আমরা বলি ফিনিশিং ডিপার্টমেন্ট। ফিনিশ করে গোডাউনে পাঠিয়ে দেওয়া হয়। এই হলো বিভিন্ন ডিপার্টমেন্টের কাজ। এখন পর্যন্ত আমরা করতেছি কি, সেটা হলো উৎপাদন। আমরা যে মোবাইল ফোনটা ব্যবহার করি বা ল্যাপটপটা ব্যবহার করতেছি, এটাও একই বিষয়, যে আমরা কি করব, এটার উৎপাদনটা করে পণ্যগুলোকে তৈরি করা অর্থাৎ ভোগ করা বা ব্যবহার করার মতো উপযুক্ত করে এটা পাঠিয়ে দিব আমরা সেলস ডিপার্টমেন্টে। সেলস ডিপার্টমেন্ট কি করবে, পণ্যগুলোকে বিক্রি করে দিব রিয়েল কাস্টমারের কাছে। এরপরেই শুরু হয় সার্ভিস। রিয়েল কাস্টমারের কাছে পণ্যগুলো পৌঁছানোর সময় আমরা কি করি, পণ্যের গায়ে, যদি আমরা উৎপাদনকারী হই, পণ্যের গায়ে বিভিন্ন ধরনের ওয়ারেন্টি বা সার্ভিসের ট্যাগ লাগায় দিই, যে এই পণ্যটা 2 বছর ওয়ারেন্টি বা 1 বছর ওয়ারেন্টি বা 6 মাসের ওয়ারেন্টি। 6 মাস পরে এই পণ্যটা আমরা যদি নষ্ট হয়ে যায় সেটা সেবা দিব। যেমন আমাদের হাতের মোবাইল ফোনটাই এটার আওতায়। আমরা যখন মোবাইল ফোন কিনি তখন কোম্পানিগুলো বলে 1 বছরের ওয়ারেন্টি, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বা সার্ভিস ওয়ারেন্টি। অর্থাৎ 1 বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয়, মোবাইল ফোনটা কাস্টমার কেয়ারে যদি আমরা দিয়ে জমা দিয়ে আসি, আমাদের উপযুক্ত সার্ভিস করে আমাদেরকে আবার ডেলিভারি দিবে। এই যে সার্ভিস ডিপার্টমেন্ট, আমাদের এখন কাজটাই হলো এই সার্ভিস ডিপার্টমেন্টকে বেস করে। সার্ভিস ডিপার্টমেন্টের সমস্ত খরচকে ওই যে প্রোডাকশন ডিপার্টমেন্ট ছিল সেগুলোর মধ্যে বন্টন করে, বিলি বন্টন করে দেওয়া হয়। আমাদের মূল কাজটাই হলো যতগুলো সার্ভিস ডিপার্টমেন্ট থাকবে তার খরচগুলোকে আমরা প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে বন্টন করে দিব। এটা হলো আমাদের মূল কাজ। এখন এটা করার জন্য আমাদের কতগুলো মেথড আছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় মেথড হলো রিপিটেড মেথড বা সেকেন্ডারি ওভারহেড মেথড। এই রিপিটেড মেথডে আজকে অঙ্ক করব। আশা করি তোমাদের ইনশাআল্লাহ রিপিটেড মেথড কমন পড়ে যাবে। এটা প্রত্যেক বছরই আশা করি আসবে, তোমাদেরও ইনশাআল্লাহ কমন পড়বে। আমরা কত নাম্বার অঙ্ক করব আমি প্রথমেই বলেছি। আর সবাই একটু যদি রেগুলার ক্লাসে জয়েন না করে আমি কিন্তু রেকর্ড ক্লাস দিব না। কারণ রেকর্ড ক্লাসের আশায় যদি ক্লাসে জয়েন না করে তাহলে সমস্যা, অনেক কিছু বুঝবে না, পরীক্ষার আগে সে মাথা গরম হয়ে যাবে। দেখেন, তাহলে আমরা কমার্স পাবলিকেশনের বই থেকে অঙ্ক করতেছি 5.166 পেজের। আমরা সে 29 নাম্বার অঙ্ক শিখব। সে 29 নাম্বার অঙ্ক আমরা শিখব। এখন আশা করি সবাই বের করছেন, আমি প্রশ্নটা পড়ি। আমাদের টার্গেট হলো আজকে একটা মেথড আমি শিখাবো। ইনশাল্লাহ আপনারা এই মেথডটা খুব ভালোভাবে পারবেন, এই রিলেটেড সব অঙ্ক ইনশাল্লাহ করতে পারবেন। আমার উদ্দেশ্য হলো একটা মেথড শেখানো। আপনারা দেখেন, এখানে বলা হয়েছে সোমাইয়া লিমিটেড হ্যাজ ফোর প্রোডাকশন ডিপার্টমেন্ট। এই কোম্পানির টোটাল 4টা ডিপার্টমেন্ট আছে। প্রোডাকশন ডিপার্টমেন্ট মানে 4টা ডিপার্টমেন্টের মাধ্যমে সে পণ্য উৎপাদন করে। আচ্ছা আপনারা বলেন তো, আমার কথাকে আপনারা স্পষ্ট শুনতে পান? জি জি স্যার। স্যার। জি স্যার, আচ্ছা, শুনতে পাচ্ছি। আচ্ছা রিপিট হয় না, না ঠিক আছে তো, এমনি না, ক্লিয়ার তো? জি স্যার স্যার, ঠিক মেবি একটু আছে। ঠান্ডা লাগছে। আচ্ছা, বলা হয়েছে সোমাইয়া লিমিটেড হ্যাজ 4 প্রোডাকশন ডিপার্টমেন্ট অ্যান্ড 2 সার্ভিস ডিপার্টমেন্ট। সোমাইয়া লিমিটেডের 4টা উৎপাদন বিভাগ আছে এবং 2টা সার্ভিস ডিপার্টমেন্ট আছে। মানে সে কি করে, 4টা ডিপার্টমেন্টের মাধ্যমে পণ্য উৎপাদন করে বাজারে বিক্রি করে, আর 2টা ডিপার্টমেন্টের মাধ্যমে সেবা প্রদান করে। 2টা ডিপার্টমেন্টের মাধ্যমে সেবা প্রদান করে। হ্যাঁ, স্যার কি আনমিউট করে রাখছে? না স্যার, মনে গেছে গা। ওই যে আনমিউট করা দেখা যাচ্ছে, মানে আনমিউট করে রাখছে। কি জানি।
ওই তো। স্যারকে ট্যাক্স দিতে হবে। স্যার হয়তো বা কোথাও কথা বলতেছে, তার জন্য মিউট করে রাখছে। হুম, হতে পারে। খেয়াল করো তোমরা, দেখো তাহলে আমি যেখানে ছিলাম যে চারটা প্রোডাকশন ডিপার্টমেন্টের মাধ্যমে এই কোম্পানিটা পণ্য উৎপাদন করে, দুইটা সার্ভিস ডিপার্টমেন্টের মাধ্যমে তারা সেবা প্রদান করে। এটা হলো বিক্রয় পরবর্তী সেবা। বিক্রয় সম্পর্কিত বা সেবা সম্পর্কিত ত্রুটি সম্পর্কিত যে কোনো ধরনের তথ্য আসলে বা পণ্য ফেরত আসলে সেটার জন্য যে উপযুক্ত ব্যবস্থা নেয় সেটা হলো সার্ভিস ডিপার্টমেন্ট। সহজভাবে আমরা মোবাইল কোম্পানিগুলোর কাস্টমার কেয়ারের কথা বলতে পারি, অথবা টেলিকমিউনিকেশন কোম্পানির কাস্টমার কেয়ারের কথা। তারা আমাদেরকে বিভিন্ন রকম সেবা প্রদান করে কাস্টমার সার্ভিসের মাধ্যমে। এখন কথা হলো, এই যে কাস্টমার সার্ভিসের মাধ্যমে সেবা প্রদান করে, এই টাকাগুলো কোথা থেকে নেয়? অবশ্যই মনে রাখবা, এর সমস্ত খরচ আমাদের কাছ থেকে তারা কেটে নেয়। তুমি যদি কোনো মোবাইল অপারেটরের সিম ব্যবহার করো, তাদের কাছ থেকে যত ধরনের সেবা পাও তুমি, সব সেবার সমস্ত খরচ কাস্টমার হিসাবে, ক্লায়েন্ট হিসাবে তুমি নিজেই বহন বহন করো। সেটা তুমি জেনে বহন করো বা না জেনে বহন করো, অর্থাৎ তোমার কল রেট, মেগাবাইট, ডাটা চার্জ, এসএমএস চার্জ, ভিডিও কলিং চার্জ যা আছে সবকিছুর মধ্যে তাদের সার্ভিস সেন্টারের সমস্ত খরচ তোমার মধ্যে দিয়ে দেয়। ইভেন সার্ভিস সেন্টারের যত কর্মচারীর বেতন সেটাও তোমার এই কল রেটের মাধ্যমেই নিয়ে থাকে তারা। একই রকম ভাবে মোবাইল কোম্পানিগুলো তাই করে, এবং পৃথিবীর সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেভাবেই করে, তোমার খরচগুলো নিয়ে নেয়। ইভেন আমিও তোমাদের কাছ থেকেই সেবা এবং এই ডাটা চার্জ যা আছে সবকিছু তোমাদের কাছ থেকে আমার এই সার্ভিস চার্জ থেকে, অর্থাৎ মাসিক বেতনের মধ্যে ইনক্লুড করে দিয়েছি। তার মানে সমস্ত খরচ, এখন যে আমি নেট চালাচ্ছি এই নেটের বিলটা পর্যন্ত আমি তোমাদের বেতনের সাথে ইনক্লুড করে দিচ্ছি। তাহলে দেখো, আমি যদি সেবা প্রদান করি উৎপাদিত পণ্য মেরামত বা যে কোনো সমস্যা সমাধানের জন্য, সমস্ত খরচ প্রোডাকশনের অন্তর্ভুক্ত করে রাখছি। মানে আমি আগের থেকে হিসাব টিসাব করেই তোমাদের বেতন নির্ধারণ করছি। এই কাজটাকেই বলা হয় ওভারহেডকে প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া। এটা তাহলে এখানে এটাই বলা হয়েছে যে তাদের চারটা প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে, দুইটা সার্ভিস ডিপার্টমেন্ট আছে, এবং এর তথ্যগুলো এখানে বলে দিছে। ফর দ্য মান্থ অফ জুন, জুন মাসে 2018 সালে দ্য ডিপার্টমেন্টাল ওভারহেড হেড হবে এক্সপেন্স ওয়ার অ্যাজ ফলোজ। ডিপার্টমেন্ট ওভারহেড একসাথে বানানটা হবে, মানে আলাদা হয়ে গেছে। ডিপার্টমেন্টের যত ব্যয় আছে সেগুলো নিচে দেওয়া আছে। প্রোডাকশন ডিপার্টমেন্ট এ 20,500, তারপরে হলো 15,000, 7,200 আর 19,000। আর সার্ভিস ডিপার্টমেন্ট এক্স আছে 7,200 আর 5,400। এই যে পাঁচ সার্ভিস ডিপার্টমেন্টের যে ব্যয় আছে সেগুলোকে আমরা একটা নির্দিষ্ট পন্থায় প্রোডাকশনের মধ্যে বন্টন করে দেব। এটাই আমাদের এই চ্যাপ্টারের মূল কাজ। এখন নিচে the expense of the service department allocated as percentage of basis, নিচে যে তথ্যগুলো দেওয়া আছে ডিপার্টমেন্ট এ বি সি ডি আর এক্স ওয়াই, এখানে এক্স বরাবর বিভিন্ন রকম পার্সেন্ট দেওয়া আছে, 30, 20, 25, 15 আবার 20। ওয়াই বরাবর পার্সেন্ট আছে এই 20, 30, 10, 15, 25 আর হলো 15, শেষেরটায় নাই। এই যে পার্সেন্ট গুলো দেওয়া আছে দেখো, সার্ভিস ডিপার্টমেন্টের বিভিন্ন রকমের পার্সেন্ট, আবার প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে বন্টন হবে যেটা, সে পার্সেন্ট গুলো দেওয়া আছে। মনে রাখবা, যদি এইরকম করে এক্স এবং ওয়াই অর্থাৎ সার্ভিস ডিপার্টমেন্ট ভিন্ন ভিন্ন পার্সেন্ট দেয়া থাকে, তাহলে বুঝবা ওই অঙ্কটা দুইটা মেথডে করা যায়। এক নাম্বার হলো রিপিটেড মেথড, দুই নাম্বার হলো স্যামুলটেনিয়াস ইকুয়েশন মেথড অথবা অ্যালজাবরা মেথড। খেয়াল করো, আবার বলি, সার্ভিস ডিপার্টমেন্ট যারা থাকবে, অবশ্যই সার্ভিস ডিপার্টমেন্ট একের অধিক থাকবে, দুইটা বা তিনটা। সার্ভিস ডিপার্টমেন্টের যদি এরকম করে শতকরা হার পার্সেন্টেজ যে 20%, 30, 40 যে কোনো রকম এরকম পার্সেন্ট দেওয়া থাকতে পারে, তখনই মনে রাখবা যে এই অঙ্কটা দুইটা মেথডে করা যাবে। একটা হলো রিপিটেড মেথড, পৌনঃপুনিক পদ্ধতি, আরেকটা হলো ইকুয়েশন মেথড বা সমীকরণ পদ্ধতি।
এখন ইনস্ট্রাকশন দেয়া থাকবে যে কোন মেথড করবা, না বললে আমাদের যেটা ভালো লাগে আমরা সেটাই তখন করতে পারবো। এখানে নিচে বলছে কি দেখো, পরে আবার বলছে ডিউরিং দ্য পিরিয়ড অফ টোটাল ওভারহেড কস্ট অফ প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে মোট ব্যয়ের পরিমাণ দেয়া আছে। সেটা কিভাবে খেয়াল করো, এ বি সি ডি চারটার ওয়েজেস এর পরিমাণ ৮০,০০০ থেকে শুরু করে ১,০০,০০০ পর্যন্ত বলা হয়েছে। আর ইউ আর রিকোয়ার্ড, খেয়াল করো প্রশ্নে উল্লেখ করে দিছে কি দেখো, ইউ আর রিকোয়ার্ড টু শো দ্য আলটিমেট অ্যাপোর্শন অফ দ্য ওভারহেড টু দ্য প্রোডাকশন ডিপার্টমেন্ট। আমাদেরকে বলছে যে আমরা যাতে প্রোডাকশন ডিপার্টমেন্টের ওভারহেড, সার্ভিস ডিপার্টমেন্টের ওভারহেড গুলোকে প্রোডাকশনের মধ্যে বন্টন করে দেই। বলা হয় অ্যান্ড ক্যালকুলেট দ্য ডিপার্টমেন্টাল ওভারহেড রেট, এবং ডিপার্টমেন্টের প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য একটা করে রেট বের করি অন দ্য বেসিস অফ ওয়েজেস কস্ট, মজুরির উপরে ভিত্তি করে যাতে আমরা রেটটা বের করি সেটা দেখাইতে বলছে। আচ্ছা, তাহলে এই হলো আমাদের প্রশ্ন। এখন এই প্রশ্নের উপরে বেস করেই আমরা ওভারহেড করব। এখন আমার কথা হলো যে এইখানে তো আমাদের কোনো মেথড উল্লেখ করে দেয় নাই, কিন্তু আমরা তো শিখলাম একটু আগে যে পার্সেন্টেজ দেয়া থাকলে দুইটা মেথড করা যায়, একটা হলো ইকুয়েশন মেথড, একটা হলো রিপিটেড মেথড। প্রশ্নে কিছু উল্লেখ করেনি, এখন আমরা কোনটা করব? আমরা দুইটা মেথডের মধ্যে যে কোনো মেথডই অ্যাপ্লাই করতে পারি। আমি এই সেম অঙ্ক থেকে দুইটা মেথড করে তোমাদেরকে শেখাবো, আজকে একটা শেখাবো। আজকে যে মেথডটা শেখাবো সেটা হলো রিপিটেড মেথড। এই রিপিটেড মেথড সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। তাহলে এই পার্সেন্ট দেওয়ার দরুন আমরা এই অঙ্কটা রিপিটেড মেথডে করব। এখন রিপিটেড মেথড কেমনে করি খেয়াল করো। চলো তাহলে সমাধান করতে গেলেই বাকিটা ইনশাল্লাহ বুঝাই দিতে পারবো। আমার সাথে এই ছকটা আঁকো, এখন যে ছকটা আমি আঁকতেছি সেটা আঁকো। আমি যেভাবে আঁকবো ঠিক সেভাবেই ছক আঁকবা। প্রত্যেকটা অঙ্ক একই নিয়মে আমরা অঙ্ক করব, চেঞ্জ করব না, প্রত্যেকটা অঙ্ক সেম খাতা ভাবে। কি কাপড় ভাবে নিবো না সোজা নিবো? না, যেভাবে তোমাদের খাতা আছে ল্যান্ডস্কেপে ওইভাবেই হবে, পোর্ট্রেটই হবে। যেভাবে তোমরা সাধারণত খাতায় লিখো, ওই পাতায় নেওয়ার কোনো প্রয়োজন নেই, এত বড় লাগবে না। যেভাবে খাতা আছে এই ধরনের অঙ্কগুলো সাধারণত হাফ পেজে হয়ে যায়, আর পাতাইল্লা নেওয়ার দরকার নাই। যেভাবে তোমরা সাধারণত খাতায় লিখো ওইভাবে লিখলেই যথেষ্ট। আমি একটু বড় করে লিখবো যাতে সবাই বুঝতে পারো। জয় নতুন জয়েন করেছো, তুমি যে কাজটা করবা, তুমি এই স্ক্রিনটাকে কিন্তু ফ্রিজ করে রাখতে হবে, এর জন্য পিন করে রাখতে হবে। আশা করি তুমি পিন করা জানো, যদি পিন করা না জানো আমাকে জিজ্ঞেস করো। 3 ডটে গেলে পিন পাইবা, সেটাকে পিন করে নিও। আমরা নতুন চ্যাপ্টার ধরলাম, গত ক্লাসে ঘোষণা দিয়ে দিয়েছিলাম যে নতুন চ্যাপ্টার ধরবো। উচিত ছিল আজকে সবারই জয়েন করা, একটা ক্লাস না বুঝলে আমরা অনেক কিছু ভুলে যাব। আচ্ছা যাই হোক, অনেকে হয়তোবা কাজে ব্যস্ত। দেখো, এই যে ছকটা আঁকা হইলো, এখন আমি ছকটা এভাবে কেন আঁকলাম দেখো। আমাদের প্রশ্নে বলে দিয়ে প্রোডাকশন ডিপার্টমেন্ট কয়টা বলো তো আমাকে, আমি ভুলে গেছি। এই প্রোডাকশন ডিপার্টমেন্ট মনে হয় 4টা, আমার ছক আঁকা ভুল হয়েছে সম্ভবত। প্রোডাকশন ডিপার্টমেন্ট মনে হয় 4টা। জি স্যার, 4টা। 4টা হলে এখানে 4টা ঘর হবে, একটু কারেকশন করো। প্রোডাকশন ডিপার্টমেন্ট 4টা। আমি আজকে তোমাদের ইনশাআল্লাহ দুইটা শিট দিয়ে দিব, অ্যাকাউন্টিং এবং ইয়ার, দুইটা শিটে ইনশাআল্লাহ আগামী ক্লাসে শুরু করে দিব। এভাবে যে ঘরটা করলাম, আমার মনে হয় তোমরা বুঝে ফেলছো যে কেন ঘরটা করলাম। প্রথম 4টা হলো প্রোডাকশন ডিপার্টমেন্ট, পরের 2টা হলো সার্ভিস ডিপার্টমেন্ট। সার্ভিস ডিপার্টমেন্ট 2টা আছে, এক্স এবং ওয়াই, তাই 2টা। যদি কখনো 3টা থাকে তাহলে আমরা 3টা দিব।
আর এই যে আজকে যে মেথডটা শেখাবো, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে করো, এই মেথড আমার মনে হয় না তোমাদের আর কখনো শিখতে হবে। ইনশাল্লাহ একবারেই তোমরা পারবা। আমরা উপরে লিখব, ছকের উপরে, টেবিল ফর ক্যালকুলেশন অফ ওভারহেড ডিস্ট্রিবিউশন শিট। আমরা কোন মেথড করব? আমরা আজকে শিখব রিপিটেড মেথড। এখানে আমরা লেখা দিব রিপিটেড মেথড, REPEATED, রিপিটেড মেথড, পৌনঃপৌনিক মেথড বা বারংবার মেথড, রিপিটেড মেথড শিখবো আজকের ক্লাসে। এখানে আমরা সচরাচর যা লিখি ডিটেলস সেটাই লিখব। এখানে আমরা লিখব প্রোডাকশন ডিপার্টমেন্ট। প্রোডাকশন ডিপার্টমেন্ট গুলোর নাম আছে ABCD। তাহলে এখানে আমরা লিখব A, তারপরে B, তারপরে C, তারপরে D। আর এপাশে লিখব সার্ভিস ডিপার্টমেন্ট। সার্ভিস ডিপার্টমেন্টের নাম যেটা দেয়া আছে সেটা লেখা আছে X এবং Y, এই দুইটা লেখা আছে। তাহলে আমরা কি লিখলাম যে ডিটেলস প্রোডাকশন ডিপার্টমেন্ট ABCD, আর সার্ভিস ডিপার্টমেন্ট আছে দুইটা, সার্ভিস ডিপার্টমেন্ট X এবং Y। এগুলো যে কোনো নামে থাকতে পারে, এটা আমাদের কোনো সমস্যা না, যা থাকবে তাই লিখবো। এখন আমাদের যে কাজটা সেটা আমরা শুরুতেই লিখবো প্রাইমারি ওভারহেড। প্রাইমারি ওভারহেড, এটা আমাদের প্রশ্নে দেয়া থাকবে। অরিজিনাল ওভারহেড বা প্রাইমারি ওভারহেড নামে প্রশ্নে দেয়া থাকবে। প্রাইমারি ওভারহেড সম্পর্কে আমাদেরকে দেয়া আছে 20,500। তোমরা একজন আমাকে বলো, এ বরাবর টাকা দেওয়া আছে 20,500, এরপরে বিতে কত দেওয়া আছে? 15,000। বিতে আছে 15,000। এরপরে সি এর অ্যামাউন্টটা বলো। 7,200। 7,200। 21,000। এটা হলো 21,000। তারপরে এটা 7,200 না? জি স্যার। এটা ছিল মনে হয় 5,400। 5,400। আচ্ছা, এই হলো আমাদের প্রাইমারি ওভারহেড, PRIMARY, প্রাইমারি ওভারহেড, MARY, প্রাইমারি ওভারহেড মানে প্রাথমিক ওভারহেড। এটা লিখে আমরা এই টাকাগুলো লিখব। এখন আমাদের কাজই হলো এগুলোকে অ্যালোকেশন করে। আমরা এখানে লিখব অ্যালোকেশন। অ্যালোকেশন লিখতে পারো অথবা ডিস্ট্রিবিউশন লিখতে পারো। অ্যালোকেশন বা ডিস্ট্রিবিউশন কোনো একটা লিখে এখানে কোলন দিতে পারি আমরা, অ্যালোকেশন বা ডিস্ট্রিবিউশন। এখনই আমাদের অঙ্কের মূল কাজটা শুরু হবে। আমাদের উদ্দেশ্যটা হলো এই যে এক্স এর যে টাকা এবং ওয়াই এর যে টাকা, এই দুইটা টাকাকে এমন ভাবে বন্টন করব যাতে এই টাকাগুলো নিমেষে শেষ হয়ে যায়, জিরো হয়ে যায়। আর এই টাকাগুলো ABCD যে চারটা ডিপার্টমেন্ট আছে তাদের মধ্যে দিয়ে দিতে পারি। অর্থাৎ সার্ভিসের সকল ব্যয়কে প্রোডাকশনের মধ্যে আমরা বন্টন করে দিব, কারণ প্রোডাকশন ডিপার্টমেন্ট এই ব্যয় সহই পণ্যের উৎপাদন খরচ নির্ণয় করবে এবং তার সাথে মুনাফা যুক্ত করে সে বাজারে বিক্রি করবে। অর্থাৎ সার্ভিস ডিপার্টমেন্টের নামে কোনো এক্সট্রা হিসাব যাতে আমাদের রাখতে না হয়, তাই আমরা এই খরচগুলোকে প্রোডাকশনের মধ্যে বন্টন করব। আর এটা বন্টন করার জন্যই এক্স এবং ওয়াই এই দুইটা ডিপার্টমেন্ট বরাবর বিভিন্ন রকমের পার্সেন্ট দেওয়া আছে। যেমন এক্স বরাবর পার্সেন্ট গুলো খেয়াল রাখবা,
বলা হয়েছে 30%, 20%, 15, 25, 15, এরকম 10, এরকম ওয়াই বরাবর একটা পার্সেন্ট আছে। এখন কথা হলো যে আমরা কোনটা দিয়ে শুরু করব। দেখো আমাদের সার্ভিস ডিপার্টমেন্ট দুইটা আছে, একটা আছে এক্স আর একটা আছে ওয়াই। তুমি কোনটা দিয়ে শুরু করবা সেটা তোমার ইচ্ছা। তুমি যদি বলো আমি এক্স দিয়ে শুরু করব, করতে পারি। তুমি যদি বলো না স্যার আমি ওয়াই দিয়ে শুরু করতে চাই, আমি ওয়াই দিয়ে শুরু করতে পারি। যেটা দিয়ে শুরু করবা এটা তোমাদের ব্যাপার, তোমরা যে কোনোটা দিয়ে শুরু করতে পারো, এক্স দিয়ে বা ওয়াই দিয়ে। আমরা যে কোনো একটা দিয়ে শুরু করি। তাহলে লেখো সার্ভিস ডিপার্টমেন্ট। এখন আমাকে বলো এক্স দিয়ে করব না ওয়াই দিয়ে করব, যেটা বলবো আমি সেটা দিয়েই করব, দুটারই আনসার সেম হবে। আচ্ছা আমি বলি, সার্ভিস ডিপার্টমেন্ট আমি তাহলে এক্স দিয়েই করাই। একটা অঙ্ক আমি এক্স ধরে করাই দেখাই আর একটা ওয়াই ধরে করাই দেখাই। তাহলে আমরা কি লিখলাম দেখো, সার্ভিস ডিপার্টমেন্ট এক্স। এখন এই বরাবর লিখতে হবে, এই বরাবর দেখো এক্স এ যে টাকাটা আছে সেটা আমরা লিখবো, এইখানে টাকাটা আমরা লিখবো 7,200, এটাকে ব্র্যাকেটে আটকায় দিব। যদি আমরা ওয়াই দিয়ে করতাম তাহলে লিখতাম সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াই, ওয়াই লিখে এই যে ওয়াই এর ঘরে যে টাকাটা সেটা নিচে লিখে ব্র্যাকেটে আটকায় দিতাম। যাই হোক, আমরা এক্স দিয়ে শুরু করলাম প্রথম অঙ্কে। এখন আমাদের কাজ কি, সেটা হলো ক্যালকুলেটর হাতে নেয়া এবং ক্যালকুলেটর দ্বারা পার্সেন্টেজ গণনা করা। আহামরি তেমন কিছুই নাই, শুধু পার্সেন্টেজটা গণনা করি। চলেন, আমাদের কাজ হলো এক্স বরাবর একটা পার্সেন্টেজ দেওয়া আছে, আপনারা খেয়াল করেন এক্স বরাবর প্রথম পার্সেন্ট আছে হলো 30%। আপনারা যে কাজটা করবেন এই টাকার 30% ধরে বসায় দিবেন। তাহলে 7,200 ইন্টু 30%, এটা করার পরে এখানে চলে আসবে 2,160। এর পরের পার্সেন্টেজটা কত, 7,200, এক্স বরাবর পরের পার্সেন্টেজটা আছে 20%। আপনাদের কাজ হলো এই 7,200 20% ধরে এখানে বসানো, ইন্টু 20%। কারো কোশ্চেন থাকলে আমাকে কিন্তু জিজ্ঞেস করেন। পরে স্যার, আবার কি, জি বলেন। যে টাকাটা আছে ওই টাকাটা কি ওই যে সার্ভিস ডিপার্টমেন্টের যে পার্সেন্টেজ আছে ওইগুলো পার্সেন্ট করে করে বিয়েরটা বিয়ের করে সি এরটা সি এর করে ওইভাবে কি লিখতে হবে? জি, তারপরে দেখেন যে সিতে পার্সেন্ট কত আছে, 25%। তাই আমাদের কাজ হলো 25% কাউন্ট করব। এখানে অ্যান্সার চলে আসলো 1,800 টাকা। এরপরে আমাদের কত পার্সেন্ট আছে, 7,200, পরের পার্সেন্টেজ আছে দেখেন 15%। তাই আমরা এটা 15% কাউন্ট করব। এটার আনসার আসবে 1,080 টাকা। এর পরবর্তীতে লাস্ট যে পার্সেন্ট আছে সেটা হলো 10%। আমাদের কাজ হলো এই 7,200 10% কাউন্ট করা। এটা কত হইলো, এটা হলো 720 টাকা। এই হলো আমাদের মূল কাজ, পার্সেন্ট গুলো বন্টন করা। যদি কেউ না বুঝে থাকেন আমাকে আবার জিজ্ঞেস করেন, আমি আপনাদের সলভ বুঝাই দেই। একদম সহজ একটা ফাংশন, আহামরি কিছু না, একবারে সহজ একটা বিষয়। কি করলাম, যে আমরা এক্স দিয়ে শুরু করলাম, চাইলে ওয়াই দিয়ে করতেই পারি। এক্স এর যে টাকাগুলো আছে সেটা আমরা এই 7,200 লিখলাম, এটাকে ব্র্যাকেটে আটকাইলাম, এবং এক্স বরাবর যে মেনশন করা প্রশ্নপত্রে পার্সেন্ট গুলো দেয়া আছে সেগুলো বরাবর পার্সেন্ট ধরে কাউন্ট করে বসাই দিচ্ছি। চলেন আমরা এক্স করলাম, এখন আমরা আবার লিখব সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াই। এক্স করলাম, এখন আবার ওয়াই ধরবো। দেখেন ওয়াই ধরছি, দেখেন ওয়াই বরাবর আমরা যাব। দেখেন ওয়াই এর ঘরে দুইটা টাকা আছে, এখানে দেখেন দুইটা টাকা। আমাদের কাজ হলো এই দুইটা টাকা যোগ করা। তাহলে 5,400 যোগ 7,720, এটা যোগ করে এখানে আমরা লিখবো 6,120, এটাকে ব্র্যাকেটে আটকায় দিব। এখন একই পদ্ধতিতে ওয়াই বরাবর যে পার্সেন্ট গুলো দেয়া আছে সেটা দ্বারা আমরা পার্সেন্ট করব। দেখেন ওয়াই বরাবর প্রথম পার্সেন্ট আছে 20%, পরে 30, পরে 10, পরে 25। তাহলে আমাদের কাজ হলো এই 6,120 ইন্টু 20%, এটা 20% করার পরে এখানে লিখবো 1,224 টাকা। পরবর্তীতে আবার 6,120, এটা বলা হয়েছে
30%, তাই আমরা 30% কাউন্ট করে এখানে লিখবো 1836 টাকা। আবার আমরা 6120, এটাকে আমরা পরবর্তী পার্সেন্ট হলো 10% আছে, 10% ধরলে এখানে আইলো 612 টাকা। সেম ভাবে একই বিষয় করতে থাকবো বারবার। এই যে বারবার একই জিনিস করতেছি, এই জন্যই এই পদ্ধতিটার নাম হইলো রিপিটেড মেথড। বারবার একই বিষয় করতে হয়। এটা 25% ছিল, তাহলে এখানে আমাদের আনসার আসলো 1530 টাকা। আবার 6120, লাস্ট যে পার্সেন্টেজটা আছে সেটা হলো 15%। 15%-এ এটার অ্যান্সার আসলো 918 টাকা। এই হলো আমাদের দ্বিতীয়বার করা। তাহলে যতটুকু আমি করছি ততটুকু আমি আবার একবার আপনাদের বোঝাই। আপনারা যে কোনো ভাবে একবার শিখলে আনসার করতে পারবেন আশা করি। আমাদের কাজ হলো প্রাইমারি ওভারহেড দিয়ে অঙ্ক শুরু করা। এই মানগুলো প্রশ্নে সবসময় দেয়া থাকবে। আর মূল কাজটা হলো এক্স এবং ওয়াই টাকাকে ডিস্ট্রিবিউট করে এদের মধ্যে অর্থাৎ প্রোডাকশনের মধ্যে ভাগ করে বিলি বন্টন করে দিয়ে দেওয়া, এটাই কাজ। এই জন্য আমি লিখছি অ্যালোকেশন, বন্টন বা ডিস্ট্রিবিউশন, বিতরণ। বন্টনও বলতে পারেন, বিতরণও বলতে পারেন। আমরা সার্ভিস ডিপার্টমেন্ট এক্স দিয়ে শুরু করছি। আমি তো প্রথমেই বললাম এক্স ওয়াই একটা দিয়ে শুরু করলেই চলবে। প্রথমে যদি এক্স করেন পরে হবে ওয়াই, আবার যদি প্রথমে ওয়াই করেন পরে হবে এক্স। তাহলে এক্স দিয়ে করার কারণে এটা লিখছি 7200। এটাকে এক্স বরাবর যে পার্সেন্ট গুলো আছে সেগুলোকে আমি পার্সেন্ট আকারে ধরে বসাই দিছি। এটা বসাইতে বসাইতে এই পর্যন্ত বসানো হইলো, আমাদের এখানে দুইটা আসলো। আবার লিখলাম সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াই। ওয়াই বরাবর দেখেন যাব, যাইয়া দেখলাম এখানে 2টা টাকা আছে, অর্থাৎ এখানে এই 2টা টাকা আছে। এখন এই 2টা টাকার যোগফল, এরকম দাগ টাগ পরীক্ষায় দেওয়ার দরকার নাই, আমি বোঝানোর জন্য দিচ্ছি। এইটা আর এটা 5400, আর এটা যোগ করে হয়েছে 6120। এই 6120 কে আমরা কি করলাম, এই 6120 কে লিখলাম, ব্র্যাকেটে আটকায় দিলাম। তারপরে ওয়াই ডিপার্টমেন্ট বরাবর যে পার্সেন্ট গুলো অঙ্কে দেয়া আছে সেটা বরাবর পার্সেন্ট ধরে ধরে বসায় দিচ্ছি, শেষ। এখন এক্স করলাম, ওয়াই করলাম, এভাবে চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত টাকাগুলো শূন্য না করতে পারি। দেখো একবার এক্স করলাম, ওয়াই, আবার পৌনরিকভাবে এক্স করব, সার্ভিস ডিপার্টমেন্ট এক্স। এখন আবার দেখো এক্স এর ঘরে যাই, দেখো এক্স এর ঘরে আছে হলো 918 টাকা। এই টাকাটাকে ব্র্যাকেটে আটকায় দিলাম। আমার কাছে কোশ্চেনের এটা নাই, তো বারবার দেখতে হচ্ছে যে 980। এখন এখন না, 980 আছে, 918 আছে। আমি 918 উঠাইলাম। আবার কি করবো, এক্স বরাবর পার্সেন্ট, এই প্রথম পার্সেন্টেজটা হলো 30%, তাহলে ইন্টু 0.30%। 30% করার পরে আমাদের আসলো 274.75.4। আমরা রাউন্ড করব, 275ই বসায় দিলাম, 0.4 বাদ দিয়ে দিলাম। পরের কাজ হলো 918, এটার আবার কয় পার্সেন্ট, পরের পার্সেন্টেজটা হলো 20%। 20% করার পরে এটা আসছে 183.6, তাহলে আমরা এটাকে 184 বানায় দিলাম, মানে 0.6 এর কারণে বাড়ায় দিলাম। এরপরে আবার 918-কে আমরা 25% কাউন্ট করব, কারণ পরেরটা 25%। এটার আসে 229.5, আমি বাড়াইয়া দিয়া 230 করে দিলাম। 0.5 আছে এই কারণে বাড়াইলাম। পরবর্তীতে আবার দেখো 918, পরবর্তী এক্স বরাবর যে পার্সেন্ট আছে সেটা 15, 0.15 মানে 15%। এটা করার পরে 137.5, তার মানে আমি এটাকে 138 করলাম। দেখো 138 করলাম। তোমাদেরকে দেখতে হবে যেগুলো পয়েন্টের পরে 5 থাকলে বাড়াইবা, অন্যথায় বাড়ানোর দরকার নাই। এর পরবর্তী কাজটা কি, সেটা এটা হলো 918। এটাকে আমরা কি করব, পরবর্তী পার্সেন্ট আছে 10%, 10% ধরলে 991। এই 991-কে
কি সমস্যা? আচ্ছা, এটা আমাদের আসছে আহ দেখো 91.8, আমরা এটাকে 92 করে দিলাম। এটাকে আমরা লিখলাম 92, 91.8 আছে তাই আমি 92 লিখলাম, মানে পয়েন্টের পরে 5 পাইলে সেটাকে আমি বাড়ায় বাড়ায় লিখতেছি। আচ্ছা, এখন দেখো এক্স করলাম, আবার আমরা সেম ভাবে সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াই, আবার ওয়াই করব। দেখো ওয়াই বরাবর যাব, আমাদের আছে হলো 92, এই 92 কে ব্র্যাকেটে আটকায় দিব। এখন আবার ওয়াই বরাবর পার্সেন্ট কাউন্ট করব, তাহলে আমরা লিখবো 92, ওয়াই বরাবর প্রথম পার্সেন্টেজটা ছিল হলো 20%, তাহলে 0.20%, মানে 20%। এটা 18.4 আসছে, তাই আমরা এটাকে 18 লিখবো। আবার 92 কে পার্সেন্ট ধরবো, ওয়াই বরাবর সেকেন্ড পার্সেন্টেজটা হলো 30%, এটা 27.6 আসছে, তাই আমি এটাকে 28 লিখবো। এরপরে 92 আছে, এই 92টার পরবর্তী যে পার্সেন্ট আছে সেটা 10%, তাই আমরা এটাকে 10% কাউন্ট করব। 9.2, আমরা এটাকে তাহলে 9 লিখতে পারি। আবার 92 কে ওয়াই বরাবর পার্সেন্ট, মনে রাখবেন, সাবধান থাকতে হবে যে ওয়াই লিখছেন ধরে ফেলতেছেন এক্স এর পার্সেন্ট, তাহলে তো অঙ্কটা ভুল হবে। ওয়াই লিখলে ওয়াই বরাবর যে পার্সেন্ট দেয়া থাকবে, ওয়াই সোজাসুজি সে পার্সেন্টেজটাই কাউন্ট করবেন। তাহলে আমরা এখন কি করব, ডি এর পার্সেন্টেজটা, ওয়াই সোজাসুজি দেয়া আছে 25%, তাহলে এই 92 কে 25% কাউন্ট করলে এটার আনসার আসে 23 টাকা। আমরা এটা লিখলাম 23 টাকা। তারপরে এরপরে কত টাকা আসে? হ্যাঁ, কত পার্সেন্ট আমি বুঝে নাই, 15% আছে, এটা ধরার পরে 13.8 আসছে, তাহলে আমরা এটাকে 14 লিখতে পারি। 13.8 মানে 14, এতটুকু আমরা লিখতে পারি। এখন তোমরা দেখো টাকাগুলো বন্টন হচ্ছে, যে টাকাগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে, এই যে টাকাগুলো লেখছে সেগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। এখন আমরা কখন এই কমাটাকে শেষ করে দিব, মনে রাখবা, কোন সংখ্যা যদি এই কোন ঘর অর্থাৎ এক্স এবং ওয়াই সার্ভিস ডিপার্টমেন্টের টাকা কখনো যদি 1 থেকে শুরু করে 20-এর মধ্যে চলে আসে, 1 থেকে শুরু করে 20-এর মধ্যে চলে আসে, তখনই আমরা ওই পরবর্তী ডিপার্টমেন্ট দিয়ে ক্লোজ করে দিব। আমি আবার বলি, আমরা এই যে এক্স দিয়ে শুরু করছে, ওয়াই করছে, তারপর আবার এক্স, তারপর ওয়াই, এরকম চলতেই থাকবে। এখন এটা যদি তুমি চালাইতেই থাকো, অনন্তকাল ধরে চলতেই থাকবে, কারণ এক সময় কি আসবে, পজিটিভ ফিগার শেষ হইয়া নেগেটিভ ফিগার শুরু হয়ে যাবে। তার মানে কোনো মানকে অ্যাকচুয়ালি বাস্তব অর্থে জিরো করা পসিবল না, কারণ জিরো মেনশন করা যায় না। পজিটিভ ফিগার যখন শেষ হবে তখন আমরা নেগেটিভ ফিগারের দিকে যাব, যেটা আমরা চাহিদা সূচিতে শিখতাম, যে যোগানের এক সময় চাহিদা নেগেটিভ হয়ে যায়, মানে তুমি একটা খাবার বারবার ভোগ করতে করতে পরবর্তীতে আর ইচ্ছা লাগে না, তুমি ওই পণ্যের প্রতি আর কোনো আগ্রহ দেখাইবা না এবং তুমি ওই পণ্য বিক্রিও করতে চাইবা না। এই জন্যে আমরা জানি কোনো কিছুই জিরো করা পসিবল হয় না। তো পসিবলটা কেমনে করব, সেটা হলো যখনই আমরা এরকম এক্স ওয়াই বন্টন করতে থাকবো, করতে করতে যখনই প্রশ্নের মানগুলো কোনো এক ঘরে, সেটা এক্স এর ঘর হোক বা ওয়াই ঘর হোক, কোনো ঘরের মান যদি 1 থেকে 20-এর মধ্যে সংখ্যা নিচে নেমে আসে, 1 থেকে 20-এর মধ্যে যে কোনো সংখ্যা নেমে আসে, যে ডিপার্টমেন্টে আসবে তার পরবর্তী ডিপার্টমেন্ট দিয়ে ক্লোজ করে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই ডিপার্টমেন্ট বরাবর আমাদের মান 20-এর নিচে চলে আসছে 14, যেহেতু ওয়াই দিয়া 14 চলে আসছে, তাহলে আমরা পরবর্তী ডিপার্টমেন্ট এক্স দিয়া শেষ করব। তার মানে আমাদের অঙ্কটা এখানে ক্লোজ করতে হবে প্রায়। তাহলে আমরা লিখি সার্ভিস ডিপার্টমেন্ট এক্স। এখন এক্স কে ক্লোজ করব, কারণ আমার সংখ্যাটা 20-এর নিচে। ক্লোজ করার সিস্টেমটা ভালো করে বুঝে রেখো যে কিভাবে আমি ক্লোজ করি। দেখো এক্স দ্বারা ক্লোজ করব, তাহলে আমরা এক্স এর ঘরে যাব, যে যে মানটা আছে 14 সেটাকে আগে লিখবো, লেখার পরে ব্র্যাকেট দিব, এটা লিখলাম।
তারপরে যেহেতু আমাদের উদ্দেশ্যটাই হলো এখানে অঙ্কটা শেষ করা, কারণ আমরা 0 থেকে 20-এর মধ্যে পাচ্ছি, শেষ করা উদ্দেশ্য, সেক্ষেত্রে এই যে এক্স এর যে পাশের বন্ধু ওয়াই অর্থাৎ সার্ভিস ডিপার্টমেন্ট, সেখানে একটা হাইফেন দিয়ে দিব। এটা দ্বারা বোঝাচ্ছে যে ওয়াই কে কোনো অর্থ আর প্রদান করব না। এর মানে কি দাঁড়াচ্ছে, যে এই 14 টাকাকে আমি এ বি সি ডি এই 4টা বিভাগের মধ্যেই কমপ্লিট করব। আমি ওয়াই কে আর দিব না, যাতে আর নতুন করে কোনো উৎপত্তি না হয় বন্টনের ঝামেলা। তাহলে আমরা এই 14 টাকাকে আমরা এ বি সি ডি 4টা ডিপার্টমেন্টের মধ্যে ক্লোজ করব। কোন ডিপার্টমেন্ট দ্বারা ক্লোজ করতেছি? এক্স দ্বারা। তা আমাদের কাজটা কি জানো, এক্স বরাবর পার্সেন্টেজটাকে দেখা। দেখো 14, এখন এক্স বরাবর প্রথম পার্সেন্টেজ হলো 30, তাহলে আমাদের কাজ হলো এইটার 30% ধরা। এটাকে যদি 30% ধরি তাহলে 4.2 আসছে। এই 4.2 আসছে মানে হলো 4 দিতে পারি আমরা, এটাকে 4। তুমি যদি বলো না আমি এটা 5 দিতে পারি, হ্যাঁ দিতে পারি, আমি 4 দিলাম। এই যে এক্স বরাবর মানটা 4। আচ্ছা, পরবর্তীতে আবার 14 টাকা, এরপরে এক্স বরাবর পরবর্তী পার্সেন্ট হলো 20%, তাহলে আমরা আবার কি করব, 20% কাউন্ট করব। এটার পরিমাণ আসছে 2.3, 2.8, 2.8 মানে 3 দিতে পারি, তাহলে তাকে আমরা 3 দিয়ে দিলাম, এটাকে আমরা লিখলাম 3। তারপরে আবার গতানুগতিক একই নিয়মে পরবর্তী পার্সেন্ট এক্স বরাবর এটা 25%, তো আমরা 25% কাউন্ট করলাম, আনসার আসলো 3.5, দ্যাটস মিন 4 দিতে পারি, তাকে আমরা 4 দিলাম। এখন আমাদের আর একটা আছে, সেটা হলো ডি। তাহলে আবার একটু খেয়াল করো, আমরা কি করলাম, আমাদের উদ্দেশ্যটা হলো এই লাইনে অঙ্কটাকে ক্লোজ করা, কারণ আমাদের মান 20-এর নিচে চলে আসছে, তাই এক্স এর ঘরে আসছে, সরি ওয়াই এর ঘরে আসছে, তাই আমি এক্স দিয়ে সমাপ্ত করতে চাই অঙ্ক। তাহলে আমরা লিখলাম সার্ভিস ডিপার্টমেন্ট এক্স, এক্স বরাবর জায়গায় 14-কে লিখে ব্র্যাকেটে আটকায় দিলাম, দ্যাটস মিন বিয়োগ করে দিলাম। প্রথম কাজটাই হলো যেহেতু এক্স দ্বারা শেষ করতে চাই, তাহলে আমরা এর পাশের যে এক্স এর যে বন্ধু আছে ওয়াই, তাকে আমরা হাইফেন দিয়ে আটকায় দিব যে আপনাকে কোনো টাকা পয়সা এখন দেয়া হবে না। তাহলে এই টাকা কারা কারা পাবে? এ বি সি ডি। তাহলে এর বন্টন করলাম, এর পার্সেন্টেজ ধরলাম, বি এর ধরলাম, সি এর ধরলাম, লাস্ট ওয়ান যে থাকবো ডি। কখনোই মনে রাখবেন এই ডি কে আর পার্সেন্ট ধরবেন না। ডি কে পার্সেন্ট না ধরে আপনাদের কাজ হলো এই 14 থেকে এই 3 জনের মানকে বিয়োগ করা। এর মানে এই 14 থেকে 4 - 3 - 4, এটা করার পরে অ্যান্সার থাকে 3, তাকে আমরা 3 দিয়ে দিব। এর মানে আমরা মেয়েরা যে বিষয়টা করি, মাঝে মাঝে মেহমান আসলে সব বাইরা মেহমানদের খাওয়াই দেই, শুরুতে যারা আছে পাতিলের নিচে কিছু থাকলে খাই, না থাকলে না খাই, পাতিল কাছাইয়া খাই, যেটা ঠিক না। এই ডি এর কপাল সেরকম হয়ে গেছে। যেটা কি করলাম, ডি কি করলো, ডি বলতেছে আপনারা আগে আগে নেন, যদি কিছু থাকে সেটা আমারে দিয়ে দিয়েন। তাহলে আমরা কি করলাম, 14-কে এর সে ভিআইপি পার্সন হিসাবে তাকে দিলাম, বি কে দিলাম, সি তে দিলাম। এখন ডি বলবো কিছু থাকলে তাহলে আমারে দেন। তাই কেমনে, সেটা হলে 14 থেকে আমরা 4, 3, 4 বিয়োগ করার পরে অবশিষ্ট দেখলাম ডি এর ভাগে কপালে 3 আছে, 3 দিয়ে দিলাম, আমাদের অঙ্ক শেষ হয়ে গেল। এরপরে দেখেন আমরা দাগ দিয়ে দিব এরকম, এই দাগ দিয়ে আপনাদের কাজ হলো যোগ করা। অবশ্যই এখানে অনেক মানুষ আছেন, আপনারা এক একজনে এক একটা ঘর যোগ করে আলাম, আমি করতে পারতাম না, আপনারা করবেন। টোটাল ওভারহেড, স্যার টোটাল ওভারহেড, জি। একটা কোশ্চেন ছিল স্যার, কোশ্চেনটা হচ্ছে স্যার যদি ওয়াই এর মধ্যে যদি স্যার এলো 1 টাকা 20-এর ভিতরে হয়ে যেত তাহলে কি আবার নিচে সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াই হতো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই হইতো, ওয়াই হইতো, কিন্তু ওই যে, পর পর আবার ওয়াই দেওয়া যেত না? জি 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 যাইতো। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এখন এটাকে যোগ করেন, 4 জনে 4টা যোগ স্যার করলাম। প্রথমটা হচ্ছে 24,181। প্রথমটা হলো 24,181 টাকা, প্রথমটা একজনে বের করে ফেলছে। সেকেন্ডটা চলেন আমি ডি করতেছি,
স্যার ডি নাম্বার হচ্ছে 23,774। 23,774 ডি এর মান। স্যার বি নাম্বার 18,491। বি নাম্বার হলো 18,451। সি নাম্বার হচ্ছে 9,855। 9,855, এটা হলো ডি নাম্বার 9,855। আচ্ছা, আর এগুলো যদি আপনি যোগ করেন দেখবেন জিরো হয়ে গেছে, নীল। এটা দেখবেন নীল হয়ে গেছে, বিশ্বাস না করলে কইরা দেখতে পারেন। ব্র্যাকেট গুলো মাইনাস, দেখেন এটা প্লাসে এটা মাইনাসে অ্যান্সার জিরো, এটা প্লাসে এটা মাইনাসে অ্যান্সার জিরো, এটা প্লাসে এটা মাইনাসে অ্যান্সার জিরো, আবার এই দুইটা প্লাসে এটা মাইনাসে অ্যান্সার জিরো, 92 প্লাসে 92 মাইনাসে অ্যান্সার জিরো। দেখেন আমাদের উদ্দেশ্যটাই ছিল যে তাদের কাছ থেকে টাকাগুলো নিয়ে প্রোডাকশনের মধ্যে বন্টন করে দেয়া, কারণ এই কাজটাই উৎপাদনকারী কারখানা করে থাকে, কারণ এই খরচগুলোর উপর ডিপেন্ড করেই আমি পরবর্তীতে পণ্যের উৎপাদন ব্যয় নির্ধারণ করতে পারবো। এটা হলো টোটাল ওভারহেড। এইটা আমাদের এখানে প্রথম রিকোয়ারমেন্টটা এখানেই শেষ। এরপরে নিচে যে খুঁটা খাম্বা যা থাকবো সেটা অবশ্যই আপনারা মুছে দিবেন। এই বন্টনের পদ্ধতিটা আশা করি আপনারা বুঝছেন। এখন এই অঙ্কে আরো একটা রিকোয়ারমেন্ট চাইছে, সেটা এই ছকের বাহিরে করব। এই ছকটা এখানেই শেষ। আপনারা এইভাবে করে প্রেজেন্ট করবেন, ইনশাআল্লাহ 10-এ 10 পাবেন। লেখাগুলোকে সম্পূর্ণ ক্লিয়ার রাখবেন। এই অঙ্কটা অবশ্যই বাসায় আবার করতে হবে, কিন্তু যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে জিজ্ঞেস করবেন। আচ্ছা, চলেন এবার আমরা সেকেন্ড রিকোয়ারমেন্ট করি। এখানে দুইটা কথা বলা হয়েছে যে আমাদেরকে একটা নির্দিষ্ট উপায়ে ওভারহেড বন্টন করো। উপায়টা আমি নিজের থেকে খুঁজে নিছি যে আমি রিপিটেড করব। উদ্দেশ্য হলো রিপিটেড করার একটাই কারণ যে আমরা কি করব, যে এই টাকাগুলোকে বন্টন করব পার্সেন্ট আকারে, আর পার্সেন্ট থাকলে রিপিটেড করা যায়, তাই আমি রিপিটেড করব। আচ্ছা, আমি 1 মিনিট এর পরবর্তী রিকোয়ারমেন্টটার দিকে যাব। আচ্ছা, যাই হোক, তো পরবর্তী ব্যাচকে লিখে দিলাম। এখন আমাদের এখানে আরেকটা রিকোয়ারমেন্ট বলছে, সেটা দেখেন। সেটা সম্পর্কে বলছে যে ওভারহেড রেট বের করতে বলছে। খেয়াল করেন, ক্যালকুলেট দা ওভারহেড রেট অন দা বেসিস অফ দা ওয়েজেস কস্ট। মজুরির উপর ওভারহেড রেট বাই করতে বলছে। কিসের উপর? মজুরির উপর ওভারহেড রেট বাই করতে বলছে। এখন এই মজুরির উপর ওভারহেড রেটটা আমরা বের করব। এটা বের করা একবারে সহজ। প্রত্যেকটা ডিপার্টমেন্ট বেস করে আলাদা বের করতে পারি, একত্র করতে পারি। আমি আলাদা প্রথমে দেখাই, এটা মুছবো আমি। হ্যাঁ, এটা আমার আর লাগবে না। এটা রিকোয়ারমেন্ট 1 এখানে শেষ হয়ে গেল। এখন আমরা রিকোয়ারমেন্ট 2 করব। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ 2টা ক্লাস শুরু করতে পারবো আমরা। এখন রিকোয়ারমেন্ট 2 করতেছি। রিকোয়ারমেন্ট 2, ক্যালকুলেশন অফ ওভারহেড রেট। আমাদের নাম হলো ওভারহেড রেট, OVERHEAD, ওভারহেড রেট। এটার জন্য সূত্র লিখব। সূত্র লিখব উপরে ফ্যাক্টরি ওভারহেড ডিভাইডেড ডিরেক্ট ওয়েজেস, সামনে গুণন 100। এরপরে আমরা কি করব? প্রোডাকশন ডিপার্টমেন্ট ABC, প্রোডাকশন ডিপার্টমেন্ট এ এর মান বসাবো। বলো অঙ্কে স্যার ডি ওয়েজেস দিয়ে কি দেওয়া আছে। লিখলেন ওইটা? ডিরেক্ট ওয়েজেস।
ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট প্রত্যক্ষ মজুরি, ডিরেক্ট ওয়েজেস। ডিরেক্ট ওয়েজেস মানে হলো প্রত্যক্ষ মজুরি। প্রত্যক্ষ মজুরি, ডিরেক্ট ওয়েজেস। আচ্ছা, এখন খেয়াল করো, আমাদের ডিরেক্ট ওয়েজেস দেখো দ্বিতীয় ছকে দেয়া আছে এ ডিপার্টমেন্টের 80,000, আর ওভারহেড হলো এই যে 24,181। তাহলে উপরে আমরা লিখবো 24,181 টাকা, আর নিচে ডিরেক্ট ওয়েজেস 80,000। এটাকে গুণ করব, অ্যান্সার চলে আসবে। দেখো স্যার বিষয়টা বুঝি নাই। আমাদেরকে বলছে ওভারহেড রেট বাই করতে, ওভারহেডের হার বের করতে, আর অঙ্কে বলে দিচ্ছে ওয়েজেস এর উপর ভিত্তি করে বাই করো। শেষের লাইনটায় ক্যালকুলেট দা ওভারহেড রেট অন দা বেসিস অফ ওয়েজেস কস্ট উল্লেখ করছে, মজুরির উপরে, কারখানার উপরে বাই করতে বলছে। তাহলে আমরা যে কাজটা করলাম, মজুরির উপরে বাই করতে বলছে দেখে আমরা সূত্র লিখলাম ওভারহেড রেট। এটার সূত্রটা হলো ফ্যাক্টরি ওভারহেড, নিচে হলো ডিরেক্ট ওয়েজেস প্রত্যক্ষ মজুরি, বা শুধু ওয়েজেস লিখলেও হবে। আর যেহেতু রেট বাই করতে বলছে তাই 100 দ্বারা গুণ করছি, তাই এটার অ্যান্সার পার্সেন্টেজে হবে এটা। এখন আমি কি করব, ডিপার্টমেন্ট এ বি সি অর্থাৎ একটা দুইটা তিনটা চারটায় চারটা ডিপার্টমেন্টের অ্যান্সার বাই করব। এখন কেমনে, প্রথমে লিখছি প্রোডাকশন ডিপার্টমেন্ট এ। এই প্রোডাকশন ডিপার্টমেন্ট এ লিখে এটার মান বসাইছে। দেখো এই যে ওভারহেড কত বের হয়েছিল, 24,181, তাই উপরে লিখছি 24,181। আর ডিরেক্ট রয়েছে যেটা প্রশ্নে দেওয়া আছে 80,000, সেটা নিচে লিখছি 80,000 ইন্টু 100। এখন এটা যদি সমাধান করো অ্যান্সার আয়সা পড়বো 24,181 ইন্টু 100 ভাগ হইলো 80,000। এটা করার পরে 30.23%, আমার মনে হয়। স্যার পয়েন্টটা দিতে হবে। হ্যাঁ, পয়েন্টও নিতে হবে। একই রকম ভাবে পরবর্তী ডিপার্টমেন্ট গুলোও করবো। ধরো PRODUCTION প্রোডাকশন ডিপার্টমেন্ট বি। চলো বি এর মান বসাবো। বি হলো 18,481। আশা করি জয় তুমি বুঝতে পারছো, সমস্যা থাকলে আবার জিজ্ঞেস করতে পারবা। স্যার 491। স্যার ডিরেক্ট ওয়েজেসটা পাইছিলাম না ফার্স্ট টাইম, এখন পাইছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা কি 491? জি স্যার। আচ্ছা, এটা 491, আর নিচে 70,000 আছে। এখন এটারও আবার পার্সেন্ট বের করব। 18,491 ইন্টু 100 ভাগ হলো 70,000। এটা করার পরে অ্যান্সার হলো 26.42%। চলো আমরা পরেরটা করি। প্রোডাকশন ডিপার্টমেন্ট সি, এটার মান আছে হলো 9,855 ইন্টু 100, আর নিচে হলো এটার ওয়েজেস আছে হলো 35,000, নিচে লিখবো 35,000। 9,855 ইন্টু 100 ভাগ 35,000। এটা করার পরে অ্যান্সার হয় 28.16%। তোমরা একটা বিষয় দেখো, আমি সবসময় যে কাজটা করি, পয়েন্টের পরে যদি 5-এর উপরে বা 5 আসে তাহলে কিন্তু আমি এক ঘর বাড়াইয়া নেই। তোমরাও এরকম বাড়ায় নিবা। চলো শেষটা হলো ডি। ডি এর ওয়েজেস আছে হলো, ওভারহেড আছে হলো 23,774 ইন্টু 100, আর ওয়েজেস আছে 1,00,000 টাকা। এটাকে পার্সেন্ট করলে আমাদের মূল আনসার চলে আসবে স্যার 23.77। 23.77। 77। আচ্ছা, এই হলো আমাদের অঙ্কটা ছিল। এখন আশা করি তোমরা আজকের অঙ্ক বুঝতে পারছো। আজকের অঙ্কটা যদি বুঝতে পারো, তোমাদের বোর্ডে যে অঙ্ক আসবে তুমি ভরসা রাখতে পারো, ইনশাল্লাহ তুমি ওই অঙ্ক পারবা। অবশ্যই ইনশাল্লাহ তোমরা ওই অঙ্ক পারবা। এখন আমি যে কাজ করব, আমার ক্লাস শেষ হইলে আমি তোমাদেরকে এইচডাব্লিউ দিয়ে দিব, এই বই থেকে প্লাস শিট থেকে এইচডাব্লিউ দিয়ে দিব। তোমাদের যে কাজটা, সে কাজটা হলো কি, যে ছকটা করলাম আমরা, শুধু ওই ছকটা পর্যন্ত করে বাকি একটা পেজ আমার জন্য রেখে দেওয়া। ছকের পরে প্রত্যেকটা অঙ্ক করবা হাফ পেজ, আর বাকি হাফ পেজ আমার জন্য রেখে দিবা।
অথবা একটা পেজ রেখে দিবা, কারণ ওইখানে বেশি কিছু চাইতে পারে, সেটা আমি করাবো। এরকম বেশ কিছু অঙ্ক দিব, তোমরা আজকের কনসেপ্টটা ব্যবহার করে ওই যে জিরো বানানোর যে প্রক্রিয়া, তোমরা জিরো বানাইয়া অ্যান্সারটা শেষ করে ওই শখটা কমপ্লিট করে রাখবা। আমি হোমওয়ার্ক গুলো গ্রুপে ইনশাল্লাহ দিয়ে দিব। ক্লাস আজকে থেকে আবার রেকর্ডিং ক্লাস দেওয়া শুরু করব। মাঝখানে ইচ্ছা করে দেইনি, কারণ ক্লাস আমাদের গ্রুপে অনেকে আছে যারা পেমেন্টও করেনি, জয়েন্টও করে না, ক্লাসে জয়েনও করে না। তারা রেকর্ডিং ভিডিও দেখে তো শিখে ফেলতে পারে। স্যার আমরা রিমুভ অবশ্যই করে দিবেন, যে রিমুভ করে দিবেন। ঠিক আছে, আমি ওটা রিমুভ করে দিয়েছি, অনেকরা আজকে দিয়েছে, বাকি আরো যারা আছে তাদেরকে দিব, যারা ক্লাসে আমাদের গ্রুপে আছে কিন্তু ক্লাস করে না। ঠিক স্যার আছে, আমি এটার তো মধ্যে কন্টিনিউ সিমিলার অঙ্ক। স্যার আমি তো কন্টিনিউ ক্লাসে জয়েন করতে পারি না, বলে আবার রিমুভ করে দিয়েন না স্যার, অফিসে থাকি তো মাঝে মাঝে, পরে রেকর্ড ক্লাস না গুলো। না, তোমরা যারা পেড ক্লাসে আছো তাদের তো সমস্যা নাই, তাদের সমস্যা নেই। কারণ কেন, আমি কেন বলি, ধরো ক্লাসে নাই, তারপরে গ্রুপে আছে, এখন তোমাদের মধ্যে একজনে বলবো স্যার ও তো গ্রুপের লিংক পাচ্ছে, ও তো ভিডিওটা পাচ্ছে, তাহলে আমরা পেমেন্ট দিচ্ছি, ও তো ফ্রি ফ্রি পড়তেছে। এটা অবশ্যই তোমাদের বলার ইখতিয়ার আছে। তা আমরা এটা রাখবো না, এই কারণে আজকে দুইজনকে রিমুভ করেছে। অবশ্যই ওদেরকে পার্সোনালি আমি মেসেজ করব, যদি ক্লাস করতে চাও পেমেন্ট পরিশোধ করে ক্লাসে জয়েন করতে। আচ্ছা, আশা করি তোমরা কি সবাই আজকের অঙ্কটা বুঝছো? জি স্যার। যদি তোমরা আজকের অঙ্কটা বুঝে থাকো তাহলে এ পর্যন্ত ঠিক আছে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার শুরু করবো, ইনশাল্লাহ দুইটা অঙ্ক শুরু করবো নেক্সট ক্লাসে। ভালো থেকো তোমরা।